এইভাবে ডেইলি প্রত্যেকটা সাবজেক্টের উপরে যদি আপনি এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারেন, তবে আপনার পক্ষে এক্সাম ক্র্যাক করা কোনো ব্যাপার না। এর সাথে আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে সিলেবাস। এই সিলেবাসের উপরে, অর্থাৎ সিলেবাসের প্রত্যেকটা সাবজেক্টের উপরে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপরে যদি আপনি আপনার কনসেপ্টটাকে তৈরি করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার পক্ষে কোনো ব্যাপার নয় যে কোনো এক্সাম ক্র্যাক করা। তো আমরা এই চ্যানেলে সিটেট বলেন এবং ডব্লিউবি প্রাইমারি টেট বলেন, হ্যাঁ, এইগুলোর উপরে এই সিলেবাস ধরে ধরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়। আপনারা আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করুন, সেখানে সিডিপি, ইভিএস, ম্যাথমেটিক্স এইগুলো প্লেলিস্ট করা আছে। ওই প্লেলিস্ট ধরে ধরে যদি আপনারা পড়েন তাহলেও আপনার হবে। ওইখানে অফিসিয়াল সিলেবাস ধরে ধরে আপনাদেরকে ভিডিও দেওয়া আছে, সিডিপির উপরে ডিটেলস ভিডিও দেওয়া আছে। ওই ক্লাসগুলো যদি আপনি দেখেন এবং ভিডিওগুলো থামিয়ে থামিয়ে যদি আপনি খাতায় নোট করে নিতে পারেন, তাহলে আপনি একজন সিডিপির কিং তৈরি হয়ে যাবেন। দেখুন, আপনারা প্লেলিস্ট ফলো করুন, প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আজকে ইভিএসের 5 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট ডে থেকে সিলেবাসের টপিক ধরে ধরে, প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনাদেরকে এমসিকিউ আমি আলোচনা করব আপনাদের সাথে। ওকে, তো আশা করি যদি ওইভাবে পড়তে পারেন তাহলে আপনার পক্ষে খুবই সহজ হবে পরীক্ষায় পাস করার ব্যাপারটা। ওকে, তো চলুন আজকের যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো একটু দেখে নিই। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের প্রাণীগুলির মধ্যে সর্বোচ্চ শিকারী অর্থাৎ টপ প্রেডিটর, হ্যাঁ, এটা কোনটি? সর্বোচ্চ শিকারী কোনটাকে বলা হয়? অপশন এ হচ্ছে ইঁদুর, অপশন বি হচ্ছে ঘাসফড়িং, অপশন সি ঈগল, নাকি অপশন ডি অজগর? তো সর্বোচ্চ শিকারী কোনটাকে বলা হয়? অর্থাৎ আমাদের যে প্রাণীগুলোকে শ্রেণী বিভাগ করা হয় 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা প্রাথমিক খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক এবং চতুর্থ শ্রেণীর খাদক। এই দিক থেকে আপনাকে বলতে হবে সর্বোচ্চ শিকারী কোনটি। তো অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার, ঈগল। কারণ যদি আমরা অপশন বি যেটা ঘাসফড়িং আছে এটাকে আমরা প্রাথমিক খাদক বলবো, অর্থাৎ ও ঘাসফড়িংটা কী করে, ওই তৃণভোজীগুলোকে খায়, ঘাসগুলোকে খেয়ে নেয়। তাহলে ও হচ্ছে প্রথম যে উৎপাদকটাকে ও খেয়ে নিচ্ছে, যার জন্য ওটাকে বলবো প্রথম খাদক। ইঁদুরকে আমরা দ্বিতীয় শ্রেণীর খাদক বলবো, কারণ ইঁদুর আবার ওই ঘাসফড়িংগুলোকে খেয়ে নেয়, অর্থাৎ তৃণভোজী যারা তাদেরকে কিন্তু এই ইঁদুরটা খেয়ে নেয়। এটা একটা জিনিস গেল। এবং অজগরকে আমরা তৃতীয় শ্রেণীর খাদক বলবো, কারণ অজগর আবার ইঁদুরকে খেয়ে নেয়। হ্যাঁ, তো এইভাবে একটার পর একটা আসছে। এবং চতুর্থ শ্রেণীর খাদক হিসেবে বা সর্বোচ্চ শিকারী হিসেবে আমরা ঈগলকে রাখতে পারি। ঈগল আবার ওই অজগরগুলোকে বা অন্যান্য জীবজন্তুগুলোকে, হ্যাঁ, এরা কিন্তু খেয়ে নেয়। তো একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট আছে। হ্যাঁ, এইগুলো নিয়ে আমি আপনাদেরকে ডিটেলস ক্লাসের মতো করে এরপরের থেকে নেক্সট ডে থেকে ক্লাস করব। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকুন। প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনাদেরকে এক একটা টপিকের উপরে কী কী এমসিকিউ হতে পারে, টেন্টেটিভ প্রশ্ন কী কী হতে পারে, আপনাদের পরীক্ষায় কী ধরনের এমসিকিউগুলো আসতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, আমরা এরপরে 2 নম্বর প্রশ্নটি দেখে নিই। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোনটি বাস্তুতন্ত্রের সজীব উপাদান নয়? সজীব উপাদান বলতে কি বোঝায়? না, জীবিত জীবজন্তুকে বোঝায়। অর্থাৎ জীবিত জীবজন্তু বলতে যে সমস্ত জীবের মধ্যে প্রাণ আছে, যেগুলোর মধ্যে প্রাণ আছে, সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে সজীব। তো আমরা এইগুলোকে, এই সজীবকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি, একটা উৎপাদক, একটা খাদক আর একটা অণুজীব বলা যেতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন এ হচ্ছে ব্যাঙ, অপশন বি মাটি, অপশন সি পোকামাকড় আর অপশন ডি হচ্ছে ফুল। তো গাছ থেকে যখন পেড়ে নেয়, হ্যাঁ, ফুলটা, তখন ওইটাকে আমরা সজীব বলবো না আর, হ্যাঁ, কিন্তু গাছের মধ্যে থাকলে এটাকে আমরা সজীব বলবো। কিন্তু অপশন বি যেটা দেখতে পাচ্ছি মাটি, এটাকে সজীব উপাদান বলা হয় না। আরও প্রশ্নে বলা হয়েছিল সজীব উপাদান নয় কোনটি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, তো চলুন আমরা 3 নম্বর প্রশ্নটি দেখে নিই।
3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট পরিমাপের একক। তো ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট কী জিনিস সেটা আপনাদেরকে বলছি, তার আগে প্রশ্ন অপশনগুলো দেখে নিই। অপশন এ হচ্ছে শ্রম ঘন্টা, নাকি ঘনমিটার, নাকি মাথাপিছু গ্যালন, আর অপশন ডি বলছে গ্লোবাল হেক্টর। তো প্রশ্নে বলা হয়েছিল ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। অ্যাকচুয়ালি ইকোলজিক্যাল ফুটপ্রিন্টটা কী সেটা আগে আমাদেরকে জানতে হবে। অ্যাকচুয়ালি ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট কী? ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট হচ্ছে কি না, একটা রিসোর্স অ্যাকাউন্টিং পদ্ধতির মাধ্যমে জনসংখ্যা বা তাদের যে কার্যকলাপ, এই জনসংখ্যার যে কার্যকলাপ, এই কার্যকলাপ দ্বারা জৈবিকভাবে উৎপাদনশীল ভূমি বা সমুদ্র কতটা ব্যবহার করা হচ্ছে সেটাকে পরিমাপ করা, বা কতটা ব্যবহার করা হলো বা কতটা ব্যবহার করা হয়নি সেটা সেইগুলোর মধ্যে তুলনা করা, এইগুলোর ধারণাই কিন্তু হচ্ছে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। তো এইগুলোর ধারণা, এগুলো পরিমাপের একক হচ্ছে গ্লোবাল হেক্টর। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, গ্লোবাল হেক্টর। ওকে, আপনারা মনে রাখবেন যে 1992-তে অর্থাৎ 1992 সালে উইলিয়াম রিস এই ইকোলজিক্যাল ফুটপ্রিন্টের ধারণা দিয়েছিলেন। এটা একটা জিনিস আপনারা একটু নোট করে নিন। ওকে, আর এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি দেখে নেব। চলুন, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে খাদ্য শৃঙ্খলে জীবের একটি নির্দিষ্ট স্থানকে বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে, এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের যে ইভিএস পোর্শন থেকে কোশ্চেনগুলো কালেক্টেড করা হয়েছে। আপনারা এই প্রশ্নগুলো পড়ুন, খাতায় নোট করুন। এই ধরনের প্রশ্নগুলো আপনাদের ডাব্লিউবি প্রাইমারি টেট বলুন বা সিটেট বলুন বা আদার্স কম্পিটিটিভ এক্সামের মধ্যে যে সোশ্যাল সায়েন্স থাকে সেখানে যে পরিবেশের চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তো এখানে কি বলা হয়েছে, খাদ্য শৃঙ্খলে জীবের একটি নির্দিষ্ট স্থানকে বলে। এটা কি জিনিস? প্রশ্ন দেখুন, আগে অপশনগুলো দেখে নিন। অপশনে বলা হয়েছে স্ট্যান্ডিং ক্রপ, নাকি অপশন বি হচ্ছে বায়োমাস, অপশন সি হচ্ছে কনজিউমার, নাকি অপশন ডি হচ্ছে ট্রপিক লেভেল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ট্রপিক লেভেল। অ্যাকচুয়ালি খাদ্য শৃঙ্খলে জীবের যে নির্দিষ্ট স্তর বলা হয়েছে, খাদ্য শৃঙ্খলে দেখুন, খাদ্য শৃঙ্খলে বিভিন্ন স্তর রয়েছে, এই স্তরগুলোকে বলা হচ্ছে ট্রপিক লেভেল। হ্যাঁ, তো এই এক একটা লেভেল আছে। আমি একটু আগে বললাম যে এক একটা জীবকে, সজীবগুলোকে আমরা কয়েকটা স্তরে ভাগ করে থাকি। যেমন আমরা বললাম যে উৎপাদক, খাদক, অণুজীব, এগুলো বললাম। এইগুলোর পরিপ্রেক্ষিতে যে স্তরগুলো, যে লেভেলগুলো হয়েছে খাদ্য শৃঙ্খলে, সেটা হচ্ছে কি ট্রপিক লেভেল বলা হয় এটাকে। তো এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন, ডিটেলস ক্লাস আপনাদের আসছে তখন আরও ভালোভাবে বলে দেওয়া যাবে। ওকে, চলুন নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন বলা হয়েছে ইকোলজি। এই ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন? অপশন এ ইউজেনিয়াস ওয়ার্মিং, অপশন বি ইউজিন ওডাম, অপশন সি চার্লস ডারউইন, নাকি অপশন ডি আর্নস্ট হেকেল। তো ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এই আর্নস্ট হেকেল। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নেব। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কাঠামোগত দৃষ্টিকোণ থেকে সমস্ত বাস্তুতন্ত্রই জৈব ও অজৈব উপাদান নিয়ে গঠিত। নিচের কোনটি বাস্তুতন্ত্রের জৈব ফ্যাক্টর? ভালো করে প্রশ্নটা বুঝবেন, এইগুলো প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই নেওয়া। প্রশ্নে বলা হয়েছিল কাঠামোগত দৃষ্টিকোণ থেকে সমস্ত বাস্তুতন্ত্রই জৈব ও অজৈব উপাদান নিয়ে গঠিত। নিচের কোনটি বাস্তুতন্ত্রের জৈব ফ্যাক্টর অর্থাৎ জৈব উপাদান? অপশন এ তাপমাত্রা, অপশন বি বায়ুমণ্ডলীয় আর্দ্রতা, নাকি অপশন সি কার্বন ডাইঅক্সাইড, আর অপশন ডি বলছে সবুজ গাছপালা। তো জৈব ফ্যাক্টর বলা হয় কোনটাকে? অপশন ডি সবুজ গাছপালা। ওকে, তো চলুন নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর মধ্যে কোথায় জীবিত প্রাণীদের পাওয়া যায় অথবা যেখানে জীবিত প্রাণীরা বেঁচে থাকতে পারে সেটাকে কি বলে? অপশন এ অ্যাটমসফিয়ার, অপশন বি ট্রাফোস্ফিয়ার, অপশন সি বায়োস্ফিয়ার, আর অপশন ডি বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো যে স্তরে যে স্ফিয়ারে যেখানে মানুষ বা প্রাণী বেঁচে থাকার মতো
পরিবেশ বা বেঁচে থাকে, যে অঞ্চলে বেঁচে থাকে, হ্যাঁ, তার সেই অঞ্চলটাকে কি বলা হয়? অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার, বায়োস্ফিয়ার বলা হয়। ওকে, আচ্ছা, তো চলুন নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কোন ধরনের প্রাণী মৃত ও পচনশীল প্রাণীর পচনে সাহায্য করে? অপশন এ উৎপাদক, অপশন বি খাদক, অপশন সি ডিটারজেন্ট, নাকি অপশন ডি বিয়োজক? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিয়োজক। এর আগেও আমি এই সম্পর্কে আপনাদের বলেছি, হ্যাঁ, এগুলো নিয়ে ক্লাস দেওয়া হবে, ডিটেলস ক্লাস দেওয়া হবে, চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। মনে রাখবেন এই বিয়োজককে পৃথিবীর সাফাই কর্মী বলা হয়। ওকে, সাফাই কর্মী বলা হয়। তো এই ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে, তো ওটা একটু জেনে নিয়েন যে পৃথিবীর সাফাই কর্মী কোনটাকে বলা হয়, উৎপাদক, খাদক, ডিটারজেন্ট নাকি বিয়োজক? সেক্ষেত্রে আপনার সঠিক উত্তর হয়ে যাবে বিয়োজক। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে জৈব পচনে উৎপন্ন গ্যাসের নাম কি? অপশন এ সালফার ডাইঅক্সাইড, অপশন বি হাইড্রোজেন সালফাইড, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি মিথেন। তো জৈব পচনের ফলে যে উৎপন্ন গ্যাস সেটার নাম হচ্ছে কি না, অপশন ডি মিথেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা 10 নম্বর প্রশ্নটি দেখে নেব। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিরক্ষীয় চিরহরিত বনভূমিকে কি বলে? তো নিরক্ষীয় অঞ্চলের যে চিরহরিত বনভূমি বা চিরসবুজ, যে হরিত বলতে চিরসবুজ বলা হয়, যেখানে সারা বছর সবুজ গাছপালা, হ্যাঁ, সেটা চিরহরিত বলা হয়। তো ওই চিরহরিত বনভূমিকে কি বলে? অপশন এ সেলভা, অপশন বি সালফা, অপশন সি চিরহরিত, চিরহরিত তো বলাই হয়েছে, চিরহরিত বলা হবে কেন? অপশন ডি বলা হচ্ছে কোনোটিই নয়। তো কোনটি হবে সঠিক উত্তর? এই ধরনের বনভূমিকে বলা হয় সেলভা। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার, সেলভা। ওকে, তো এইভাবে আমি আপনাদের সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপরে, হ্যাঁ, আলাদা আলাদা করে এমসিকিউ আপনাদেরকে দেব এবং সেগুলো হাইলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ধরনের এমসিকিউগুলো আপনারা প্র্যাকটিস করলে, খাতায় নোট করলে আপনারা কি করবেন, ওইগুলো সম্পর্কে একটু ডিটেলস সেও জানতে হবে আপনাদেরকে, তাহলে পরীক্ষায় আর কোনোদিন ভুলবেন না। ওকে, ভুল হওয়ার চান্সটা কম। তাহলে ওইভাবে যদি আমরা সিলেবাস ধরে ধরে পড়াশোনা করতে পারি তাহলে আমাদেরকে কিন্তু কেউ রুখতে পারবে না। ওকে, আমরা টপ লেভেলে থাকবো। তো তাই আপনাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলের ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে দেখতে পাবেন। সেখানে যুক্ত হলে আপনারা এই ধরনের এমসিকিউগুলোর পিডিএফ ফ্রিতে সেখানে পেয়ে যাবেন। আরেকটি কথা, যদি ডিটেলস নোটস আপনাদের দরকার হয় আমাকে বলবেন, কিছু সামান্য টাকা দিয়ে আপনাকে পারচেস করে নিতে হবে। হ্যাঁ, ওইগুলো অনেক পরিশ্রম করে, বেশ কয়েক বছর ধরে পরিশ্রম করে টপ লেভেলের ডিটেলস নোটগুলো তৈরি করা হয়েছে। ওই নোটসগুলো পড়লে আপনাকে বাইরের অন্য কোনো বই পড়ার আপনার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, ওইগুলো নিতে চাইলে আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করতে পারেন। ওকে, তো চলুন নেক্সট প্রশ্ন, কয়েকটা আর প্রশ্ন রয়েছে, আমরা 10টা কভার করে নিয়েছি, আর মাত্র 5টি প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো খুব সহজ রাখা হয়েছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, চলুন 11 নম্বর প্রশ্ন দেখে নেব। বায়ু একটি কি পদার্থ? অপশন এ যৌগিক পদার্থ, অপশন বি মিশ্র পদার্থ, অপশন সি জড় পদার্থ, আর অপশন ডি বলছে মৌলিক পদার্থ। তো এটাকে কি বলা হয়? বায়ুকে অর্থাৎ বাতাসকে না, বায়ুকে মিশ্র পদার্থ বলা হয়। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। কেন মিশ্র পদার্থ বলা হলো না? বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, বিভিন্ন ধরনের গ্যাসের মিশ্রণে কিন্তু বায়ু। ওকে, যেমন নাইট্রোজেন বলেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বায়ুতে রয়েছে, যার জন্য বায়ুকে আমরা মিশ্র পদার্থ বলবো। কি বলবো? মিশ্র পদার্থ। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। ওকে, তো চলুন নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে ব্লাড ক্যান্সার ও অন্যান্য টিউমার প্রশমনে সাহায্যকারী উদ্ভিদ কোনটি? অপশন এ পুদিনা, অপশন বি আমলকি, অপশন সি নয়নতারা, নাকি অপশন ডি ধৃতকুমারী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নয়নতারা। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে
পালামৌ ব্যাঘ্র প্রকল্পটি ভারতের কোন রাজ্যে রয়েছে? অপশন এ ওড়িশা, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি ঝাড়খণ্ড, অপশন বি বিহার, অপশন ডি বিহার। তো পালামৌ ব্যাঘ্র প্রকল্পটা রয়েছে আপনার ঝাড়খণ্ডে। ওকে, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার, ঝাড়খণ্ড। তো কোন ধরনের ব্যাঘ্র প্রকল্প বা কোন ধরনের এই প্রকল্পের উপরে আমি আপনাদেরকে বেশ একটা ভিডিওতে জানিয়ে দেবো, ওইগুলো এক জায়গায় নোট করে নেবেন। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে বৃষ্টির অম্লতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশন এ হাইড্রোমিটার, অপশন বি পিএইচ মিটার, অপশন সি ব্যারোমিটার, আর অপশন ডি বলছে কোনোটিই নয়। তো বৃষ্টির অম্লতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? না পিএইচ, যেটাকে বলা হয় পিএইচ মিটার। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। এগুলো নিয়ে ডিটেলস প্রিভিয়াস ভিডিওগুলোতে, এর আগের ভিডিওগুলোতে বলা হয়েছে। আপনারা প্রত্যেকটা ভিডিও আপনারা দেখুন, হ্যাঁ, এবং খাতায় নোট করে নিয়ে পড়াশোনা করুন। যেখানে অসুবিধা হবে আমাকে টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা কমেন্টেও জানাতে পারেন। আর কমেন্টে আপনাদের কী ধরনের ভিডিও চাই সেটাও আপনারা বলবেন, তার উপরে আমি ডিটেলস ভিডিও আপনাদেরকে নিয়ে এসে দেবো। ওকে, আচ্ছা, লাস্ট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটির সঠিক উত্তর আপনারা কমেন্টে বলুন কি হবে। তো প্রশ্নটি পড়ে নিয়ে একবার আপনাদেরকে বলে দিই। প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কে মটরশুঁটি গাছের সাথে পরীক্ষা করেছিলেন এবং দেখেছেন যে মটরশুঁটির কিছু বৈশিষ্ট্য রয়েছে যা জোড়ায় জোড়ায় আসে, যেমন রুক্ষ বা মসৃণ, লম্বা বা ছোট, হলুদ বা সবুজ ইত্যাদি। অপশন এ ডক্টর এম.এস. স্বামীনাথন, অপশন বি গ্রেগর জোহান মেন্ডেল, আর অপশন সি বলা হচ্ছে জর্জ মেট্রাল, আর অপশন ডি হচ্ছে চার্লস ডারউইন। তো কে এই মটরশুঁটি গাছের উপরে পরীক্ষা করেছিলেন? আপনারা এর আগে ছোট ক্লাস 7-8-এ পড়েছেন এই পড়াগুলো। তো একটু মনে করে অপশন কোনটা সঠিক উত্তর হবে অপশন উল্লেখ করে 15-র এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওগুলো পুরোটা দেখছেন এবং বুঝতে পারছেন। তো এইভাবে সিলেবাসের টপিক ধরে ধরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চ্যানেলের পাশের সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবেন একটা বেল বাটন বলে একটা অপশন পাবেন, ওখানে অল বলে একটা অপশন রয়েছে, সেটা ক্লিক করে রাখবেন, অন করে রাখবেন। তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এই চ্যানেলে টপিক ওয়াইজ এমসিকিউ ডিসকাস করা হয় এবং পিডিএফগুলো ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হয় টেলিগ্রাম গ্রুপে। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।